সমুদ্রে ভাসমান একটা বোতল আর তার ভেতরে এক পাণ্ডুলিপি। শুরুতেই কেমন একটা টানটান ব্যাপার, তাই না? একদম মনে হয় যেন কত পুরনো কোনো রহস্য উঠে আসছে জলের তলা থেকে। আজ আমরা এডগার অ্যালেন পোর লেখা এমনই এক অসাধারণ গল্প এমএস ফাউন্ড ইন আ বটল, মানে বোতলে পাওয়া পাণ্ডুলিপির গভীর একটু ডুব দেওয়ার চেষ্টা করব। গল্পটা তো আসলে এক হারানো নাবিকের নিজের হাতে লেখা বিবরণ, এক ভয়ঙ্কর প্রায় অবিশ্বাসের সমুদ্রযাত্রার কাহিনী। আর সবচেয়ে ইন্টারেস্টিং ব্যাপার হলো, যিনি লিখছেন তিনি নিজেই বলছেন যে তিনি ভীষণ যুক্তিবাদী, মানে যাকে বলে সংশয়বাদী। হ্যাঁ, শুরুতেই স্পষ্ট করে দিচ্ছেন যে কোনো রকম কুসংস্কার, আজগুবি কল্পনা এসব একদম পাত্তা দেন না। ওনার জগৎটা চলে যুক্তি আর পদার্থবিদ্যা দিয়ে। ঠিক। নিজের পরিচয় দিতে গিয়ে বলছেন ফ্যামিলি বা দেশ নিয়ে তেমন টান নেই, তিক্ত অভিজ্ঞতা আর কি। তবে হ্যাঁ, উত্তরাধিকার সূত্রে ভালো সম্পত্তি পেয়েছিলেন, ভালো পড়াশোনা করেছেন। শ্লেষণাত্মক, মানে সবকিছু যুক্তি দিয়ে কাটাছেঁড়া করার একটা প্রবণতা। ভাবুন, জার্মান ভাববাদী দর্শন পড়েছেন শুধু তাদের ভুল ধরবেন বলে। হ্যাঁ, কি সাংঘাতিক। পো কিন্তু এই চরিত্রটা খুব ভেবেচিন্তে তৈরি করেছেন, তাই না? অবশ্যই, একজন এত যুক্তিনিষ্ঠ মানুষের মুখ থেকে যখন আমরা এমন অদ্ভুত, মানে অলৌকিক অভিজ্ঞতার কথা শুনব, তখন সেটার প্রভাব অনেক বেশি হবে, মনে হবে না যে এটা শুধু বানানো গল্প। ঠিক মনে হবে যেন বাস্তবতার কঠিন মাটিতে দাঁড়িয়েও তার পা টলে যাচ্ছে। তো এই ভদ্রলোক জানাচ্ছেন অনেক বছর বিদেশে ঘোরার পর, সালটা সম্ভবত 1800 কিছু হবে, হ্যাঁ, সালটা বলেননি ঠিক। তিনি জাভার বাটাভিয়া বন্দর থেকে সুন্দা দ্বীপপুঞ্জের দিকে একটা জাহাজে চেপে বসেন। কোনো ব্যবসায়িক উদ্দেশ্য কিন্তু ছিল না। না না, বলছেন এক ধরনের স্নায়বিক চাঞ্চল্য, মানে একটা মানসিক অস্থিরতা, সেটাই তাকে এই যাত্রায় ঠেলে দিয়েছিল। তার জাহাজটাও কিন্তু বেশ ভালো ছিল, প্রায় 400 টনের। হ্যাঁ, সুঙ্গর মালাবার সেগুন কাঠে তৈরি, বোম্বেতে তৈরি হয়েছিল, তামা দিয়ে বাঁধানো, বেশ মজবুত হওয়ার কথা। কিন্তু একটা সমস্যা ছিল, মালপত্রগুলো ঠিকমতো গোছানো ছিল না। আনাড়িভাবে আর কি। তাই জাহাজটা একটু একদিকে কাঁপ হয়ে থাকত, নাবিকরা যাকে বলে ক্র্যাঙ্ক। এই ছোট ডিটেলটাও কিন্তু পো ইচ্ছে করেই দিয়েছেন মনে হয়, হয়তো বোঝাতে যে শুরুতেই যাত্রাটায় কোথাও একটা গলদ ছিল, একটা অশুভ ইঙ্গিত। হতে পারে। যাত্রার প্রথম কয়েকটা দিন অবশ্য ভালোই কেটেছে, হালকা বাতাস ছিল, জাভার পূর্ব উপকূল ধরে এগোচ্ছিল জাহাজটা। কিন্তু গোলমালটা শুরু হলো একদিন সন্ধ্যায়। কথক রেলিংয়ে ভর দিয়ে দাঁড়িয়ে আছেন, আর হঠাৎ দেখলেন উত্তর পশ্চিমে একটা অদ্ভুত মেঘ। অদ্ভুত কেন? কারণ বাটাবিয়া ছাড়ার পর এটাই প্রথম মেঘ। এতদিন আকাশ পরিষ্কার ছিল। আর শুধু তাই না, মেঘটার রঙও ছিল অন্যরকম, কেমন যেন অস্বাভাবিক। এখানেই পো তার খেলা শুরু করছেন প্রকৃতির মধ্যে অশুভ সংকেত। সূর্যাস্তের সময় মেঘটা দিগন্তে ছড়িয়ে পড়ল, যেন নিচু একটা সৈকতের রেখার মতো। তারপর চাঁদের রং হয়ে গেল গাঢ় লাল, আর সমুদ্র সেটাও কেমন যেন বদলে যেতে লাগলো। জলটা অস্বাভাবিক স্বচ্ছ হয়ে গেল, এতটাই স্বচ্ছ যে নিচের বালি দেখা যাচ্ছে, অথচ মেপে দেখা গেল গভীরতা প্রায় 90 ফুট। ভাবা যায়। শুধু তাই নয়, বাতাসটাও গরম হয়ে উঠল, অসহ্য গরম। যেন গনগনে লোহার চুল্লির পাশ দিয়ে কেউ যাচ্ছে। রাত নামার পর বাতাস একেবারে থেমে গেল। চূড়ান্ত নিস্তব্ধতা, একটা মোমবাতির শিখাও কাঁপছে না। এটা কিন্তু ঝড়ের আগের লক্ষণ। আমাদের কথকেরও সেটাই মনে হলো। তিনি বুঝলেন একটা সিমুম বা ভয়ঙ্কর সামুদ্রিক ঝড় আসছে। তিনি ক্যাপ্টেনকে গিয়ে বললেনও, সতর্ক করলেন। কিন্তু ক্যাপ্টেন শুনলেন না। অভিজ্ঞ লোক, কিন্তু হয়তো একটু বেশি আত্মবিশ্বাসী ছিলেন। তিনি কথকের কথায় কান না দিয়ে পাল গুটিয়ে নোঙর ফেলার নির্দেশ দিলেন। মালয় নামিকরাও নিশ্চিন্তে ডেকের উপর শুয়ে পড়ল। কেবল আমাদের যুক্তিবাদী কথক, তার মনটাই কুড়াচ্ছে। তিনি নিচে নিজের কেবিনে গেলেন, কিন্তু দুশ্চিন্তায় ঘুম এলো না। এরপর মাঝরাতেই ঘটল সেই ভয়ঙ্কর ঘটনা। কথক সবে আবার ডেকে উঠছেন, কোনো বিরাট জাতাকল খুব জোরে ঘুরছে। কিছু বুঝে ওঠার আগেই পাহাড়ের মতো উঠু একটা ফেনার ঢেউ আছড়ে পড়ল জাহাজটার ওপর। পুরো ডেক ভেসে গেল, সামনে থেকে পেছন পর্যন্ত সব ভাসিয়ে নিয়ে গেল সেই জলের স্রোত। কিন্তু এখানে একটা অদ্ভুত ব্যাপার ঘটল, মানে ঝড়ের ওই প্রচণ্ড আঘাতটাই যেন জাহাজটাকে পুরোপুরি ডুবতে দিল না। হ্যাঁ, এটা একটা প্যারাডক্স। মাস্তুলগুলো ভেঙে যাওয়ায় জাহাজটার কাত হয়ে থাকতে পারল না, কোনো ক্রমে টলমল করতে করতে ভেসে উঠে সোজা হলো। মানে একেবারে নিশ্চিত ধ্বংসের মুখ থেকে বেঁচে ফেরা আর কি। কিন্তু বাঁচল কে? আমাদের কথক। তিনি কিভাবে বাঁচলেন সেটাও অলৌকিক। জলের তোরে জ্ঞান হারিয়ে ফেলেছিলেন, যখন জ্ঞান ফিরল
দেখলেন জাহাজের একদম পেছনের দিকে স্টার্ন পোস্ট আর রাডারের খাঁচে আটকে আছেন। উঠে দাঁড়িয়ে দেখলেন চারিদিকে যেন পাথরের দেওয়াল, এত উঁচু উঁচু ঢেউ। একটু পর শুনলেন আর একজন বেঁচে আছে, এক বৃদ্ধ সুইডিশ নাবিক। যাত্রার ঠিক আগে ইনি জাহাজে উঠেছিলেন। দেখা গেল এত বড় দুর্ঘটনায় শুধু তারা দুজনেই জীবিত। ক্যাপ্টেন, অফিসার, মালয়ে নাবিক সবাই শেষ। ভাবুন একবার অবস্থাটা, একটা ভাঙা জাহাজ, ফুঁসছে সমুদ্র, আর মাত্র দুজন মানুষ। নোঙরের দড়ি ছিঁড়ে গেছে, বাঁচার আশা প্রায় নেই। জাহাজটা তখন ঝড়ের মুখে পাগলের মতো ছুটছে, কোনো নিয়ন্ত্রণ নেই। টানা 5 দিন 5 রাত এই দুঃস্বপ্ন চলল। খাবার বলতে শুধু একটু গুড়, অনেক কষ্টে জোগাড় করা। ঝড় হয়তো একটু কমেছে, কিন্তু বাতাসের বেগ একই রকম। প্রথম 4 দিন তারা দক্ষিণ পূর্ব দিকে ভেসে যাচ্ছিলেন, হয়তো অস্ট্রেলিয়ার কাছাকাছি। কিন্তু পঞ্চম দিনে যা ঘটল সেটা যেন প্রকৃতির নিয়মকেই অস্বীকার করল। হ্যাঁ, আবহাওয়া হঠাৎ ভীষণ ঠান্ডা হয়ে গেল। সূর্য উঠল, কিন্তু কেমন যেন ফ্যাকাশে হলদেটে, আলো নেই বললেই চলে। আকাশে মেঘ নেই, অথচ বাতাস খামখেয়ালিভাবে বইছে। আর দুপুরের সূর্য, সে যেন আলো দিতেই ভুলে গেছে। একটা ম্লান, অনুজ্জ্বল আভা শুধু, যেন সূর্যের সব রশ্মি পোলারাইজড হয়ে গেছে, মানে অদ্ভুতভাবে বেঁকে বা ফিল্টার হয়ে যাচ্ছে। এখানে এমন বর্ণনা দিচ্ছেন যা আমাদের চেনা জানা জগতের বাইরে। আর সবচেয়ে ভয়ঙ্কর ঘটনাটা ঘটল সূর্যাস্তের ঠিক আগে। সূর্যের মাঝখানটা হঠাৎ নিভে গেল। দপ করে, যেন কেউ সুইচ অফ করে দিল। শুধু একটা আবছার রূপলি রেখা সমুদ্রে মিলিয়ে গেল। তারপর আর সকাল হলো না। ষষ্ঠ দিন বলে আর কিছু এলো না। ঠিক, নেমে এলো এক চিরস্থায়ী রাত। চারপাশ ঘন কালো অন্ধকার, 20 গজ দূরের কিচ্ছু দেখা যায় না। সমুদ্রের যে একটা স্বাভাবিক ফসফোরেসেন্স থাকে, মানে অন্ধকারে আভা দেখা যায়, সেটাও নেই। ঝড় কিন্তু চলছে, কিন্তু ঢেউয়ের মাথায় কোনো ফেনা নেই, শুধু কালো উত্তাল জল। গল্পটা এখানে পুরোপুরি অতিপ্রাকৃত আতঙ্কের দিকে মোড় নিচ্ছে। সুইডিশ নাবিকটার তখন ভয়ে প্রায় আধমরা অবস্থা, কুসংস্কারে ছেয়ে গেছে মন। আর আমাদের যুক্তিবাদী কথক, তার আত্মা যেন বিস্ময়ে পাথর হয়ে গেছে। তারা তখন বেঁচে থাকার চেষ্টাও ছেড়ে দিয়েছেন। জাহাজের ভাঙা মাস্তুলে নিজেদের বেঁধে শুধু বাইরের অন্ধকারের দিকে তাকিয়ে আছেন। সময় কত হলো, তারা কোথায় আছেন কিচ্ছু বোঝার উপায় নেই। শুধু অনুভব করছেন পৃথিবীর অনেক দক্ষিণে চলে এসেছেন, কিন্তু বরফ নেই। যেখানে বরফ থাকার কথা, আর প্রত্যেকটা ঢেউ এত উঁচু যে কল্পনাই করা যায় না। মনে হচ্ছে এই বুঝি সব শেষ। ঠিক এমনই এক মুহূর্তে, যখন তারা একটা বিশাল ঢেউয়ের খাদে নেমে গেছেন, সুইডিশ নাবিকটা চিৎকার করে উঠল, দেখুন দেখুন, ঈশ্বর, দেখুন দেখুন। কথক তাকিয়ে যা দেখলেন তার রক্ত হিম হয়ে গেল। একটা ম্লান লাল আলো গড়িয়ে পড়ছে ওপর থেকে। আর ওপরে, ঠিক তাদের মাথার ওপর, খাড়া ঢেউয়ের চূড়ায় স্থির হয়ে আছে এক বিশাল দৈত্যাকার জাহাজ। প্রায় 4000 টন ওজনের। সেই সময়ের যে কোনো যুদ্ধজাহাজ বা বড় বাণিজ্য জাহাজের চেয়েও অনেক বড়। কুচকুচে কালো রং, কোনো নকশা নেই। পোর্টহোল বা জানলা দিয়ে উকি দিচ্ছে সারি সারি পিতলের কামান, আর দরাদরি থেকে ঝুলছে অসংখ্য যুদ্ধের লণ্ঠন। কিন্তু সবচেয়ে অবিশ্বাস্য ব্যাপার কোনটা? এই ভয়ঙ্কর ঝড়, এই অতিপ্রাকৃত সমুদ্রের মধ্যে জাহাজটা পাল তুলে এগিয়ে চলেছে। এটা কিভাবে সম্ভব? প্রোপর এখানে যেন প্রকৃতির সব নিয়ম উল্টে দিচ্ছেন। জাহাজটা প্রথমে শুধু সামনের দিকটা দেখালো, তারপর চূড়া থেকে কেঁপে টলমল করে সোজা নেমে আসতে লাগলো তাদের দিকে। এই চূড়ান্ত বিপদের মুহূর্তে কথকের মধ্যে এক অদ্ভুত স্থিরতা এলো। তিনি পিছিয়ে গেলেন। তাদের নিজেদের জাহাজটা তখন ডুবছে, আর ওই দৈত্যাকার জাহাজটা ধাক্কা মারল ঠিক তাদের ডুবন্ত অংশেই। আর সেই ধাক্কার চোটে আরেকটা অবিশ্বাস্য ঘটনা ঘটল। কথক ছিটকে গিয়ে পড়লেন ওই অচেনা জাহাজটার দৌড়াদৌড়ির ওপর। চারদিক তখন চরম বিশৃঙ্খলা। জাহাজটা ঘুরছে, এই সুযোগে কথক কোনোমতে ডেকে উঠে পড়লেন। এবং নাবিকদের চোখে পড়ার আগেই মেইন হ্যাচওয়ে দিয়ে, মানে জাহাজের খোলে ঢোকার পথ দিয়ে, নিচে নেমে লুকিয়ে পড়লেন। কেন এমন করলেন তিনি নিজেও জানেন না। হয়তো ওই অদ্ভুত নাবিকদের প্রথম দেখেই তার মনে একটা নিরাবিস্মৃত ভয় আর সম্ভ্রম জেগেছিল। আর এই নতুন জাহাজটা যেন অন্য এক জগৎ। খোলের ভেতরে তিনি প্রথম যে নাবিককে দেখলেন, সে ভীষণ বুড়ো, দুর্বল, হাঁটু কাঁপছে, শরীর কুঁজো হয়ে গেছে। বিড়বিড় করে এক অচেনা ভাষায় কথা বলছে, পুরনো ছেঁড়া নেভিগেশন চার্ট নিয়ে ঘাটাঘাটি করছে।
তার আচরণে কেমন যেন শিশুর মতো খিটখিটে ভাব, আবার দেবতার মতো গাম্ভীর্য, অদ্ভুত একটা মিশ্রণ। পো এখানে ধীরে ধীরে একটা ভৌতিক টাইমলেস পরিবেশ তৈরি করছেন। কথকের মনেও এক অদ্ভুত অনুভূতি হচ্ছে, যার কোনো ব্যাখ্যা নেই। আগে কখনো এমন হয়নি। তিনি হঠাৎ বুঝতে পারলেন কি? যে এই জাহাজের নাবিকরা তাকে দেখতে পাচ্ছে না, অথবা দেখতে চাইছে না। তিনি যেন অদৃশ্য। কি সাংঘাতিক! ভাবুন তো অবস্থাটা। একা একটা ভুতুরে জাহাজে অদৃশ্য হয়ে ঘুরে বেড়াচ্ছেন। হ্যাঁ, তিনি অবাধে ঘুরে বেড়ান, ক্যাপ্টেনের কেবিন থেকে লেখার জিনিসপত্র পর্যন্ত নিয়ে আসেন। ঠিক করেন এই অবিশ্বাস্য অভিজ্ঞতার কথা লিখবেন, লিখে বোতলে ভরে সমুদ্রে ভাসিয়ে দেবেন। এর মধ্যেই আর একটা অদ্ভুত ঘটনা ঘটে। একদিন ডেকে বসে আছেন, পাশে একটা গোটানো পাল রাখা। স্টার্টিং সেল, এক ধরনের অতিরিক্ত পাল। তিনি আনমনে সেটার গায়ে আলকাত্রার ব্রাশ বুলিয়ে দিলেন। পরে যখন সেই পালটা খোলা হলো, দেখা গেল তার লাগালো দাগগুলো জুড়ে একটা শব্দ তৈরি হয়েছে। শব্দটা কি? ডিসকভারি, আবিষ্কার। এটা কি মাহজ কাকতালীয়, নাকি কোনো ইশারা? তারা কি কোনো ভয়ঙ্কর আবিষ্কারের দিকে চলেছেন? পোহ, এখানেও একটা রহস্য রেখে দিচ্ছেন। কথক জাহাজটা আরও ভালো করে দেখেন। গঠনটা অদ্ভুত। কাঠগুলো খুব পুরনো, কিন্তু কেমন যেন ফোলা ফোলা। তার এক পুরনো ডাচ নাবিকের কথা মনে পড়ে যায়। সে নাকি বলতো, এমন সমুদ্র আছে যেখানে জাহাজও নাবিকের শরীরের মতো বাড়ে। এটা কি তেমনই কোনো অভিশপ্ত জীবন্ত জাহাজ? কে জানে? তিনি নাবিকদের দলের মধ্যে গিয়ে দাঁড়ান। তারা তাকে দেখেও দেখে না। সবাই অতি বৃদ্ধ, চামড়া কুঁচকে গেছে, চোখ ঘোলাটে, সাদা চুল হাওয়ায় উঠছে। তাদের চারপাশে ছড়ানো অদ্ভুত সব পুরনো দিনের গণনার যন্ত্র। এরা কারা? কোন সময়ের? অবশেষে তিনি ক্যাপ্টেনের কেবিনে ঢোকেন। ক্যাপ্টেনও তাকে দেখতে পান না। ক্যাপ্টেন দেখতে সুগঠিত, কিন্তু তার মুখে বয়সের এমন ছাপ দেখে মনে হয় যেন হাজার হাজার বছর পেরিয়ে এসেছেন। হ্যাঁ, কপালে যেন লক্ষ বছরের অভিজ্ঞতা। ধূসর চুল যেন অতীতের দলিল, আর ঘোলাটে চোখ যেন ভবিষ্যতের ইঙ্গিতবাহী। পোর এখানে প্রায় একজন মিথিক্যাল চরিত্র এঁকে ফেলেছেন। কেবিন জুড়েও অদ্ভুত সব জিনিস, লোহা বাঁধানো বই, পুরনো দিনের যন্ত্র, বহু যুগের আগের মানচিত্র। ক্যাপ্টেন একটা কাগজের ওপর ঝুঁকে আছেন, হয়তো কোনো রাজকীয় ফরমান। তিনিও নিচু স্বরে এক অচেনা ভাষায় বিড়বিড় করছেন। পুরো জাহাজটা, নাবিকেরা, সবকিছু যেন বহু বহু পুরনো, বিগত শতাব্দীর ভূত যেন ঘুরে বেড়াচ্ছে। কথক বলছেন, তিনি সারাজীবন পুরাতত্ত্ব নিয়ে গবেষণা করেছেন, ব্যাবিলন, পার্সেপোলিসের ধ্বংসাবশেষ দেখেছেন। কিন্তু এই জাহাজে যে অনুভূতি তার হচ্ছে, সেটা একদম অন্যরকম। এ যেন সময়ের থেকেও পুরনো কিছুর মুখোমুখি হওয়া। জাহাজটা কিন্তু থামছে না। পূর্ণ পাল তোলে এক ভয়ঙ্কর স্রোতের টানে দক্ষিণে ছুটে চলেছে। চারপাশের সমুদ্র মিশকালো, ফেনাহীন, কিন্তু দূরে দুধারে দেখা যাচ্ছে বরফের বিশাল দেওয়াল, আকাশ ছোঁয়া। যেন পৃথিবীর শেষ প্রান্ত। আর জাহাজটা গর্জন করতে করতে সেই বরফের দেওয়ালের পাশ দিয়ে আরও দক্ষিণে যাচ্ছে, জলপ্রপাতের মতো গতিতে। এই অবস্থায় ভয় পাওয়ারই কথা, কিন্তু কথকের ভয়কে ছাপিয়ে উঠছে এক তীব্র কৌতূহল। হ্যাঁ, এই ভয়ঙ্কর অঞ্চলের রহস্য ভেদ করার এক অদম্য ইচ্ছা। তিনি বুঝতে পারছেন তারা এমন কোনো জ্ঞান বা গোপন সত্যের দিকে এগোচ্ছেন, যার সন্ধান পাওয়া মানেই মৃত্যু, ধ্বংস অনিবার্য। হয়তো এই স্রোত তাদের দক্ষিণ মেরুর দিকে নিয়ে যাচ্ছে। আর তখনই নাবিকদের মধ্যেও একটা পরিবর্তন আসছে। তাদের হাঁটাচলা অস্থির, কম্পিত, কিন্তু মুখে ভয় বা হতাশা নেই। বরং আশার এক অদ্ভুত উদ্গ্রীব অভিব্যক্তি, যেন তারা এই শেষ পরিণতির জন্যই অপেক্ষা করছিল। এখানে ওই মার্কেটারের মানচিত্রের তত্ত্বটা মনে পড়ছে, যেখানে বলা হয়েছিল মেরু অঞ্চলে এক বিশাল ঘূর্ণি আছে, যেখানে পৃথিবীর সব জল গিয়ে পড়ে। হ্যাঁ, পরে গল্পেই টিকাটা যোগ করেছিলেন। হয়তো এই অতিপ্রাকৃত ঘটনাকে একটা ছদ্মবৈজ্ঞানিক বা পৌরাণিক ব্যাখ্যা দেওয়ার জন্য। পথক কি অজান্তে সেরকম কোনো জায়গায় যাচ্ছিলেন? বাতাস তখনও জাহাজের পেছনে, পুরো পাল তোলা। জাহাজটা মাঝে মাঝে ঢেউয়ের ওপর থেকে শূন্যেও লাফিয়ে উঠছে। তারপর হঠাৎ বরফের দেওয়াল দুদিকে সরে গেল। তারা এসে পড়ল এক বিশাল গোলাকার জলপ্রপাতের কিনারায়। আর প্রচণ্ড গতিতে ঘুরতে শুরু করল। বৃত্তটা ক্রমশ ছোট হয়ে আসছে। তারা এক বিশাল ঘূর্ণিপাকের কেন্দ্রে উন্মত্তের মতো ঢুকে পড়ছে। চারদিকে সমুদ্র আর ঝড়ের গর্জন, হুঙ্কার, বজ্রের শব্দ। জাহাজটা কাঁপছে থর থর করে। আর তারপর
আর তারপর পাণ্ডুলিপিটা এখানেই শেষ, একটা অসমাপ্ত বাক্য। এবং তলিয়ে যেতে শুরু করে। কি হলো কথকের? ওই দৈত্যাকার জাহাজটারই বা কি হলো? ধ্বংস নাকি অন্য কিছু? কোনো উত্তর দেন না। এখানেই গল্পের জাদু, রহস্যটা ঘনীভূত করে আমাদের কল্পনার উপর ছেড়ে দেন। সত্যি, একজন চরম যুক্তিবাদী মানুষ, তার জ্ঞান, বিশ্বাস, যুক্তি সব ভেঙে চুরমার হয়ে গেল এমন এক অভিজ্ঞতার সামনে দাঁড়িয়ে। অজানার প্রতি এই যে ভয়ঙ্কর টান, যা মৃত্যু ডেকে আনবে জেনেও মানুষকে টানে, এর শক্তি যে কি প্রবল! আর ওই ডিসকাভারি শব্দটা, শেষ পর্যন্ত কি তারা কোনো ভয়ঙ্কর সত্য আবিষ্কার করতে পেরেছিল, যার দাম দিতে হলো নিজেদের বিলুপ্তি দিয়ে? হয়তো কিছু জ্ঞান এমনই হয় যার পথ ধ্বংসের মধ্যে দিয়েই যায়। গল্পটা শেষ হয়েও যেন শেষ হয় না। ওই কালো সমুদ্র, ফেনাহীন ঢেউ, চিরস্থায়ী অন্ধকার, ভুতুরে নাবিক আর ওই ভয়ঙ্কর ঘূর্ণিপাক সব মিলিয়ে দিমাগে গেঁথে থাকে। পো যেন আমাদের সেই ঘূর্ণির কিনারায় এনে দাঁড় করিয়ে দেন, ভাবতে বাধ্য করেন আমাদের এই পরিচিত জগতের সীমানার ওপারে ঠিক কি আছে, আর সেটা জানার স্পর্ধা কি আমাদের দেখানো উচিত? এই প্রশ্নটাই হয়তো পো আমাদের জন্য রেখে গেছেন।